এমএ পাস করা তৃণমূলের হয়ে বোম মারতে গিয়েও ছেলেটাকে পিটিয়ে খুন করেছে। সে তো বিজেপির হয়ে, আগে তৃণমূল ছিল, তারপরে বিজেপি হয়ে পঞ্চায়েতের ভোট লুট করতে গেছিল। তাকেও প্রথমে মানুষ ধরেছিল, তারপরে পুলিশ ধরেছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পশ্চিম মেদিনীপুরের আমাদের কমরেডরা পদযাত্রায় হাঁটছে, পিছনে দাঁড়িয়ে আছে, যেখানে আপনারা বসে আছেন ঠিক তার পিছনে। সেখানেও এরকম অমলা মণ্ডলের ছেলে আছে। এই গোটা রাজ্যে একটা ছেলে, যে ছেলেটা ভালো করে লেখাপড়া করেছিল, সবেতে ভালো নাম্বার পেয়েছিল, ছোট থেকে মা বাপ আশায় বুক বেঁধেছিল, যে চাষির ঘরের ছেলে, ছেলে তো পড়াশোনায় ভালো রেজাল্ট করছে। স্কুলের দিদিমণি মাস্টাররা ডেকে ডেকে বলছে, ছেলেটার পড়া বন্ধ করো না, কিন্তু তুমি দেখো, তুমি চাষি, তোমার ছেলে কিন্তু একদিন মাথা তুলে দাঁড়াবে। খুব কষ্ট হয়েছে, ঘরে জল পড়েছে, দুবেলা ভালো করে খেতে পারেনি, কিন্তু ছেলেটাকে পড়িয়েছে। কেন? কারণ তার গায়ে যখন পড়া শেষ হয়েছে তখন একটু শহরের দিকে গেছে, শহরে যখন পড়া শেষ হয়েছে তখন কলকাতার দিকে গেছে। কিন্তু সব মাস্টার দিদিমণিরা বলেছে, তোমার ছেলে কিন্তু ভালো, ওর পড়াশোনাটা বন্ধ করো না। ছেলে যখন পড়াশোনা করে চাকরি করার বয়সে এলো, তখন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দেওয়ার ডেট পড়ছে না, ফর্ম ফিল আপ করে যাচ্ছে, একবারও পরীক্ষা হচ্ছে না। বারবার ফর্ম ফিল আপ করে ফর্মের টাকা সরকার পকেটে ভরছে, কিন্তু চাকরির পরীক্ষা হচ্ছে না। পরীক্ষা হলো তো রেজাল্ট বেরোলো না, কোন রকমের রেজাল্ट बेरोलो। तो जो लोग पास किए थे उन लोगों का नौकरी नहीं हुआ, আর যারা পিছনে স্কুলের একদম বিল্ডিং এর বাইরে মাস্টারের ক্লাস বাঙ্ক করে বিড়ি খেত, সেই ছেলেগুলো চাকরি হয়ে গেল। ওদেরকে গিয়ে জিজ্ঞেস করলো, তোরা কি করে চাকরি পেলি, এত ভালো পড়াশোনায় কি করে হলি? বললো, বাপের কিডনি বিক্রি করে তৃণমূল নেতার পকেটে পয়সা বুঝে দিয়েছি, চাকরি হয়ে গেছে। মা বাপ খুব বুক বেঁধেছিল আশায়, বাড়ি ঘর দোর জমি মায়ের গয়না যেটুকু ছিল বন্ধক দিয়ে টাকা নিয়ে এসে তৃণমূলের নেতাকে টাকাও দিয়েছিল এবং নিজের সব অরিজিনাল সার্টিফিকেট গুলোও দিয়েছিল, যে পড়াশোনা করে তো চাকরি হলো না, অন্তত পক্ষে টাকা দিয়ে যাতে চাকরিটা হয়। টাকা দিয়েও চাকরি হলো না। পশ্চিম মেদিনীপুরেও অমলা মণ্ডল আছে, আজও বুক চাপড়ে কাঁদছে, ছেলেটা সুইসাইড করে নিয়েছে। গোটা রাজ্যে অমলা মণ্ডলরা ঘুরে বেড়াচ্ছে, একদিকে খুন করেছে, একদিকে সুইসাইড করতে বাধ্য করেছে। আর আগামী দিনে আমাদের প্রত্যেকের বাড়িতে একটা করে অমলা মণ্ডল থাকবে, কারণ আমরা বেঁচে থেকেও জ্যান্ত লাশ হয়ে ঘুরবো। কারণ আমাদের যেটা প্রয়োজন বেঁচে থাকার জন্য, সেটা আমাদেরকে পেতে গেলে হাত পাততে হবে, নইলে চুরি করতে হবে, নইলে গুন্ডাগিরি করতে হবে। এর বাইরে পশ্চিমবঙ্গে কাজ নেই। বাংলা নিজের মেয়েকে চেয়েছিল, আর বাংলার নিজের মেয়ের রাজত্বে বাংলার ছেলেগুলোর সব সর্বনাশ হয়ে গেছে, সব পানির জলে ভেসে গেছে। या तो प्रवासी मजदूर होकर बाहर का राज्य में काम करने जाओ, और अगर अपने गांव में, अपनी बस्ती में, अपनी पाड़ा में, अपने शहर में रहोगे, তাহলে হয় গুন্ডাগিরি করো, নইলে মদের বোতল ধরো, নইলে ভোট লুট করো, নইলে কয়লা বালি মাটি মেয়ে বাচ্চা পাচার করে বেড়াও। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের কাজ। নেই শান্তি গোটা পশ্চিমবঙ্গে। ছোট ছোট কলকারখানা বন্ধ হয়ে গেছে, গোটা রাজ্যের তাঁত শিল্প থেকে শুরু করে পাথর ভাঙার মেশিন সব বন্ধ হয়ে গেছে, সব বন্ধ। ক্ষুদ্র কুটির শিল্প বলে কিছু নেই। এ রাজ্যের সরকার বিরাট বগল বাজিয়ে বুক চাপড়াচ্ছে, বলছে ঘরে ঘরে বোমা পিস্তলের আমি কুটির শিল্প করে দিয়েছি, এই করে খেয়ে বেড়াও। এটা হবে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ? এইটা? তাই আমরা বেরিয়েছি ইনসাফ যাত্রা। একা বিদ্যুতের মা অমলা মণ্ডলের জন্য নয়,
গোটা রাজ্যের অমলা মণ্ডল এবং আগামী দিনের আমাদের প্রত্যেকটা ঘরে যে অমলা মণ্ডল তৈরি হতে চলেছে তাদের ইনসাফের দাবিতে, আমি আমার বাড়ির ইনসাফের দাবিতে আমি ইনসাফ যাত্রায় পা হাঁটছি। প্রয়োজন আছে দেশটাকে বাঁচানোর, রাজ্যটাকে বাঁচানোর। তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, হ্যাঁ এদের রাজনৈতিক আদর্শের সাথে আমাদের বিরাট লড়াই, হ্যাঁ এদের নীতি, এদের পন্থা, এদের কাজ করার স্টাইল, এদের সাথে আমাদের বিরাট বিরোধ। এরকম একটা রাজনৈতিক দল হয় কি করে? শুধুমাত্র অন্য রাজনৈতিক দল করার জন্য পিটিয়ে মেরে ফেলবে? কি শেখাচ্ছে? কাকে শেখাচ্ছে? হেলা এই পার্টি থেকে ও পার্টি চলে যাওয়া যায়। হাটে এত সহজে গরু ছাগলও বিক্রি হয় না, লেজ তুলে, পা তুলে, কান তুলেও মানুষ 5 বার টিপে টাপে রাখে। তৃণমূল থেকে বিজেপি আর বিজেপি থেকে তৃণমূল তো কেজি দরে বিক্রি হয়ে যাচ্ছে, কেজি দরে। কেন? কারণ দুজনের নীতি এক। वो लोग भी देश को बेचना चाहते हैं और ये लोग भी राज्य को गिरवी रखकर अपना कुर्सी बचाना चाहते हैं। দুজনেই এক। ওরাও দেশের সংবিধান মানে না, দেশের পতাকা মানে না, দেশের সংস্কৃতি, দেশের ঐক্যবদ্ধতা, দেশের বৈচিত্র্য মানে না, দেশের গণতন্ত্র মানে না। মমতা ব্যানার্জি তো गणतंत्र का नाम ही नहीं जानती, জানি না গণতন্ত্র কাকে বলে। কিন্তু মুশকিল হচ্ছে যে কারা রুখে দাঁড়াবে, কারা? মানুষ রুখে দাঁড়ায়, যে মানুষের কোনো পিছু টান থাকবে না। কোন মানুষ রুখে দাঁড়ায়? যে মানুষ খেটে খায়। কোন মানুষ রুখে দাঁড়ায়? যে মানুষ মাথা উঁচু করে বাঁচতে চায়। কোন মানুষ রুখে দাঁড়ায়? যে মানুষ নিজের দেশকে, নিজের রাজ্যকে, নিজের বিষ্ণুপুরকে ভালোবাসে। কোন মানুষ রুখে দাঁড়ায়? যে মানুষ নিজের পরিবারকে ভালোবাসে। সরকার কিন্তু 4 আনা 8 আনা বাতিল করে দিয়েছে। সে তো চলে গেছে ঈদের বারে, গন্ধউড়ি দিয়েছে, নিয়ে চলে গেছে নিজের দাদার কাছে, যাকে মালপোয়া খাইয়েছে, কুর্তা দিয়েছে আর গোলাপ ফুল পাঠিয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মোদির সাথে ঘরের দরজা বন্ধ করে এখন সবাই মিলে বলছে নাকি ভাবনাকে মামার পা ভালো করে ধরতে দেয়নি, মানে অভিষেককে বাঁচানোর সার্টিফিকেট এখনো আদায় হয়নি। ও তো যাবে। আর সরকার যে 4 আনা 8 আনা গুলোকে বাতিল করে দিয়েছে, সেই 4 আনা 8 আনা গুলো যেগুলো এই এলাকাগুলোতে ছুটে বেড়াচ্ছে, ভাবছো ওরা বাঁচিয়ে নেবে, তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। এ রাজ্যের মানুষ একদিন মাথা তুলে দাঁড়াবে আর সবার জায়গা হবে জেলের ভেতরে। কিছু সরকারি কর্মচারী আছে, কিছু পুলিশ আছে, এদের অবস্থা তো আরো খারাপ, আরো খারাপ। তোমাদের হাতে শুধু ক্যামেরানো অ্যালুমিনিয়ামের বাটি জুটবে আর বিষ্ণুপুরের মোড়ে দাঁড়িয়ে বসে থাকতে হবে, সেখানে লোকে থুতু দিয়ে যাবে, কারণ তোমরা সন্ত্রাসের পক্ষে দাঁড়িয়েছিলে, তোমরা গণতন্ত্রের পক্ষে দাঁড়াওনি। আর কিছু সিভিক জুটেছে ওদের সঙ্গে, কিছু সিভিক। এই সিভিক গুলোকেও বলছি, তোমাদের জন্য না তো অ্যালুমিনিয়ামের বাটি জুটবে, না তো ঈদের তোমাদেরকে খানা তল্লাশি জুটবে। তোমাদের জন্য যদি জুটে তো সেটা হবে গাছের গোড়, আর গোড়ের সঙ্গে বেঁধে মানুষ তোমাদের হিসাব নেবে। আর যদি ভাবো যে তার আগে গাছের গুলো সব কেটে নিয়ে বিক্রি করে দেবে, তাহলে ইলেকট্রিক্যাল ল্যাম্প পোস্ট গুলো সব ফাঁকা থাকবে, কেউ ভাবতে পারবে না। সন্ত্রাস কেন করে? কারণ ওরা গণতন্ত্রকে রাখতে চায় না। গণতন্ত্রকে কেন রাখতে চায় না? কারণ ওরা চুরি করে, আর তোমরা চুরি করেছো, তাই আমার 100 দিনের কাজের টাকা 22 মাস বাকি আছে। তোমরা চুরি করেছো, তাই আমার আবাস যোজনার ঘর আমি পাইনি। তোমরা চুরি করেছো, তাই এই পশ্চিমবঙ্গে কলকারখানা বন্ধ হয়েছে। তোমরা চুরি করেছো, তাই এই পশ্চিমবঙ্গে নতুন করে কাজের জায়গা হয়নি, ছেলেপুলেরা চাকরি পায়নি। তাই তোমাদেরকে তোমাদের হিসাব দিতে হবে, আর তার দাবিতে ইনসাফ যাত্রা চলছে। ভয় ভাঙানোর ইনসাফ যাত্রা, সাহসের ইনসাফ যাত্রা, মানুষের বুকে আগুন জ্বেলে রাখার ইনসাফ যাত্রা। যে ইনসাফ যাত্রাতে শুধুমাত্র যুবরা পথ হাঁটছে এ কথা নয়, ছাত্র, মহিলা, কৃষক, ক্ষেত মজুর, শ্রমিক, ইউসিআরসি, মাস্টারমশাই, সরকারি কর্মচারী প্রত্যেকে পা মিলিয়েছে, কারণ প্রত্যেকে আজকে ইনসাফ চাইছে। তাই ইনসাফের দাবিতে আসুন
গোটা রাজ্যকে বাঁচাতে, আমার পরিবার বাঁচাতে, আমার দেশ বাঁচাতে যে পথে একদিন সবাই মিলে হাঁটবে, যে রাস্তা একদিন গোটা সরকারকে, যারা গোটা দেশের বিরুদ্ধে, রাজ্যের বিরুদ্ধে কাজ করছে, তাদেরকে চেয়ার থেকে টেনে নামিয়ে এই রাস্তায় দাঁড় করিয়ে হিসাব বুঝে নেবার জন্য রাস্তাই একমাত্র রাস্তা, যে রাস্তাতে আমরা সবাই মিলে ইনসাফের দাবিতে এখান থেকেই পদযাত্রা শুরু করব। আর আরো একবার আপনাদের সাথে দেখা হবে 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে। সেদিন এক বুক আশা নিয়ে বিষ্ণুপুরের জন্য আমরা অপেক্ষা করে থাকবো। আসুন, লড়াই হবে বড় মাঠে, দেশ বাঁচানোর, রাজ্য বাঁচানোর, পরিবার বাঁচানোর, নিজে বাঁচার। সেই বাঁচার লড়াইয়ে, জেতার লড়াইয়ে সবাইকে আসার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। আচ্ছা, মিছিলটা যে হবে আমাদের পর পর সাজানো থাকবে, সেটা কমরেডদের বলেছি। এখন যারা পেয়েছেন